তো আজকে যে গল্পটি বলতে যাচ্ছি সেটা হচ্ছে সর্ষে খেতে ভূত। আর গল্পের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলেন বন্ধুরা, আজকে গল্প শুরু করা যায়। সর্ষে খেতে ভূত গল্পটা হচ্ছে এইরকম। হাবিব এবং রশিদ দুইজন চাচাতো এবং জ্যাঠাতো ভাই, অর্থাৎ জ্যাঠাতো ভাই মানে বরাবর ছেলে। হাবিব হচ্ছিল একদম বোকাশোকা, আর রশিদ যে ছিল ওই হচ্ছে চাচাতো ভাই, ওই একটু মানে খুব জেদি। এরা দুই ভাই সবসময় ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তো এই মিলে তাদের জীবনযাত্রাটা সুন্দর চলে। হাবিবের বাড়িটা হচ্ছে রশিদের বাড়ির পিছনে, রশিদের বাড়িটা হচ্ছে হাবিবের বাড়ির আগে। আর রশিদের বাড়ির সামনে ছিল একটা পুকুর পাড়, পুকুর পাড়ের পাশেই বাম পাশে ছিল একটা বিশাল দানব আকৃতি একটা তিতুল গাছ। তো এই গল্পটা এই তিতুল গাছকে ঘিরেই বন্ধুরা। তো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। এই যে তিতুল গাছ যেটা ছিল, এই তিতুল গাছটা হচ্ছে রশিদের দাদার আমলের তিতুল গাছ। বিশাল মোটা, ঠিক এইরকম একটা মোটা তিতুল গাছ। আর যখন তিতুল ধরে মানে পাতায় পাতায় তিতুল। এই রশিদ জেদি ছেলে, ওই করে কি সকাল নেয় সন্ধ্যা নেয় সবসময় ঢালাঢালি করে, সবসময় ঢালাঢালি করে। তো এইরকম ভাবে প্রায় ঢালাঢালি করতো। তার বাবা চাচা সবাই নিষেধ করতো যে এই রশিদ তিতুল গাছের সকাল নেয় সন্ধ্যা নেয় সবসময় ঢালাঢালি করিস না, জায়গা ওই গাছ ভালো না। আবার সাইডে আছে গোরস্থান, এগুলান কিছু নিয়ম কানুন আছে মানে চলা লাগে। তো রশিদ মানে একটু জেদি থাকে, দেখ তেরি কিসের নিয়ম কার কি, তোমরা হলে পুরানো দিনের হিসাব ভুলে যাও তো, এরকম ভাবে কথা বলে। তো ইতিমধ্যে হাবিব সরষা লাগায়, তো দেখে যে তার সরষাগুলো মানে হলুদ হয়ে গেছে, হালকা হালকা হলুদ হয়েছে। তো হাবিব তখন বলতেছে, এ ভাই রশিদ, তোর সরষা তো পাকে গেছে ভাই। তো কইতে যে হ্যাঁ সরষা তো পাকে গেছে, অল্পতিক কাটা লাগবে, অল্পতিক কাটা লাগবে। এই কথা বলার কয়েকদিনের মধ্যেই তখন গ্রামের লোকজন, পাড়ার লোকজন সবাই মিলে একটা বৈঠক করে যে ডিবের পানি চালু করবে। তো ডিবের পানি একটু তাড়াতাড়ি ছাড়বে, কেননা সবাই তাড়াতাড়ি করে ইরির ধান লাগাবে। তো হাবিবের বাপেরা, বাপ এবং চাচারা, এরা দুই ভাই যেহেতু সরষা লাগাছে, তো ইতিমধ্যে বলার পর তারপরে পাড়ার লোকজন আর বলে কয়ে 6-7 দিন একটু থামে হয়, কেননা অনেকে আলু লাগাছে, আলুগুলো তুলতে পারে, আলু তো একদিনে তোলা যায় না। তো এইরকম ভাবে 6-7 দিন সময় লাগে। তো যাই হোক, এর ফাঁকে রশিদে অনেকে চাচা বলে, অনেকে ছোট আব্বা বলে, অনেকে ভাই কয়, ও রশিদ ভাই না তেঁতুল পারে দাও, ওই আসে ও ছোট আব্বা একটা ঢাল মার আমাকে কেন তেঁতুল পারে দাও না খামো। কিন্তু এই অত্যাচারটা রশিদের খুব বেশি হয়ে যায়। ইতিমধ্যে একদিন হঠাৎ করে তার মাকে স্বপ্ন দেখায়, তেঁতুল গাছে যে থাকে সে স্বপ্ন দেখায়, তোর ছেলে এই যে সকাল নাই সন্ধ্যা নেই সবসময় এরকম অত্যাচার করে, আমরাও তো একটা জাতি, আমরা তো থাকি, তোর ছেলে একটু নিষেধ কর, আর না হলে প্রতিদিন বা এমন ভাবে মানে আচার দেবো, আর না হলে বড় ধরনের একটা ক্ষতি করবো। তো এই কথাটা তখন তার মাকে বলে। তো বলার পর পরের দিন রশিদের মা রশিদের ডেকে বলে, বাবা এইভাবে কখনোই ঢালাঢালি করিস না, অত্যাচার করিস না, গতকাল রাতে আমাকে এইভাবে এইভাবে স্বপ্ন দেখালো। তো তখন রশিদ আবার বলে, ওগুলা কথা বাদ দাও তো, ওরা আমার আমার ক্ষতি করবে, হ্যান ছাড়ে দেবো। তো এইভাবে মানে ওই আবার মানে একটু জেদি করে। তো তারপরে আবার বলে যে আমার জায়গা থাকতে আমার গাছ, আমার বাপের গাছ, আমার জায়গা, আমার বাপের বাড়ি সম্পূর্ণ আমাকে থাকে। আবার ওইরকম কথা, কালকে তাহলে গাছ কাটে ফেলে দেবো। হ্যাঁ, গাছ কাটে ফেলে দিলে তখন কি করবে? ওই যে দেখ বাবা, এগুলো মানে উপদৃষ্টি জিনিসগুলা নেই, এগুলো ঘাট তেরামো জেদ করতে নাই। তো যাই হোক, এক পর্যায়ে তখন তারপরও মায়ের কথা তখন মনে করেন যে মানে না, না মানে কয় যা তো, তোর মতো করে তুই থাক, আমার কাজ আমি করবো, ছেলেপেলেরা খাবে তাই আমি খিলামো না, গাছ আছে খিলামো না। তো এইভাবে তখন সেও তখনও টেক কেয়ার করে না, করার পর ইতিমধ্যে মনে করেন যে সে হাবিব রশিদ দুই ভাই মিলে আবার জমির দিকে যায়, ঘুরে আসে। এইরকম করতে করতে তাদের মোটামুটি 4-5 দিন চলে যায়। তো ইতিমধ্যে সেই রশিদের বাবা বলে দিছে দিবালা যে ভাই আমরা কিন্তু পানি ছাড়বো, আপনারা সরষাটা কেটেলেন। এই কথা বলার পর তখন রশিদেকে বলে যে এবার রশিদ সরষাগুলা তো কাটার জন্য করছে, তাহলে কি করবো, লোক লাগিয়ে দেবো? কয় না, লোক লাগানো লাগবে না, আমরা দুই ভাই আছি, 1 বিঘা মাটি সরষা 2 ভাই মিলে কাটবো না। এ কথা বলার পর সেই দিন রাতের বেলা হাবিব এবং রশিদ সেই তাদের জমিতে যায়। রশিদ হাবিবে মানে প্রস্তাব দেয় এইভাবে, আজকে তো আব্বা সরষা কাটার কথা বললো, তাই আমি করে আমরা 2 ভাই মিলে সরষা কাটবো না। তো হাবিব না মানে বেঁকা বেঁকা করে, এরকম মানে কেমন আমি কাটা পারবো না, ঠান্ডার মধ্যে আমি যাবো না, এরকম মানে স্যাং স্যাং করিচ্ছে। তো তখন রশিদ কইতে, শোন স্যাং স্যাং করে লাভ নাই, তোর সরষা আছে, তোর ডাবার কাটা লাগবে নি। তুই যদি আমারটা যদি কাটে দিস সাথে লাগে, তাহলে তোর ডাবার আমি কাটবো নি, তাহলে 2 ভাই কতগুলান টাকা বাঁচে যাবে, হিসাব আছে। তো ও একটু চিন্তা ভাবনা করে দেখলো যে তাই তো, তাহলে কি করবো নি। এই কথা বলার পরে তখন কইতে চ বাড়ির দিকে, সন্ধ্যা লাগিয়েছে, বাড়ির দিকে যায়, যাতে যাতে গল্প করতে করতে যায়। তো বাড়ির দিকে আসে তারা, আসার পর সেই তেঁতুল গাছে হিলান দেয়, হিলান দিয়ে তখন
বলে যে তাহলে কি করবো ক। তা হাবিব তখন প্রস্তাব দেয় যে দেখ আমি কিন্তু পরে আমি যেটা কমো সেটা শোনা লাগবে। কি ক, সকাল সকাল ওঠা লাগবে, 8টার দিক দিয়ে বা 7টার দিক দিয়ে ওঠা লাগবে, উঠে সরষে কাটতে যাবো 2 ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই থাকলো। এই কথা বলার পর তারা যে যার মতো করে বাড়ি চলে যায়। এখান থেকে এদের কাহিনী শুরু। তো বন্ধুরা, এখনো যারা আমাদের নতুন দর্শক ভাই ও বোনেরা যারা আছেন, প্রবাস থেকে যেসব ভাই ও বোনেরা যারা দেখতেছেন আমার ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যার মতো করে 2 ভাই বাড়ি চলে যায়। যাওয়ার পর রাতে খাওয়া দাওয়া করে গ্রামের দিকে, কিন্তু গহীন গ্রাম, এশার যখন আজান দেয়, এশার নামাজ পড়ে ভাতটা খাইতে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। এই তেঁতুল গাছে যে থাকে সে তখন একটা অফ চান্স নেয়। তো যখন রাত 2টা 2:30 বাজে, ঠিক সেই সময় রশিদের দরজায় আসে ঠক ঠক করেছে এরকম করে। তখন বলতেছে ভাই রশিদ, এ ভাই রশিদ। তখন রশিদ বলতেছে কে? হাবিব ভাই। কইছে হ্যাঁ। কইছে উঠ ভাই উঠ, মেলাখানি বেলা হয়ে গেছে। কয়টা বাজে? কইছে না হলে তো 6:30 7টা বাজবে। তো কইছে যে এত তাড়াতাড়ি আসলেন কি জন্য খামোখা। এ কথা বলার পর সে ভিতর থেকে শার্ট গায়ে দেয়, দেওয়ার পর একটা সোয়েটার গায়ে দেয়, দিয়ে তখন ক্যাঁদাটা তার বগলের তলে নেয়। ক্যাঁদাটা তার বগলের তলে এইভাবে নেয়, এইভাবে করে বগলের তলে নেয়। নেওয়ার পর সে বের হয়ে আসে, কিন্তু বের হয়ে আসা মাত্রই কি যে একটা কাজ করে, মানে সে বুঝতে পারে না। তার চোখে তখন সব মানে পরিষ্কার দিনের মতো লাগছে এবং চাঁদের আলো ফটফটা ছিল। তো কি যে কিভাবে ওকে মানে কি মন্ত্র করেছে না কি করেছে আল্লাহ জানে, সে একদম টোটালি মনে হচ্ছে যে মানে সকালের মতোই দেখা হচ্ছে। কই এ ভাই তাই তো সকাল হয়ে গেছে। এই কথা বলার পর কইছে যে কোনটি গেল ভাই? কইছে যে আমি না পেশাব করে বসি, তুই আগে উঠ, আগে উঠে চল, আমি যাচ্ছি তোর পিছে পিছে। এই কথা বলার পর তো তখন সে যখন সামনের দিকে আগায়, আগানোর পর তখন সেই হাবিবের যে ব্যক্তিটা মানে হাবিব, তার পিছনে পিছনে তখন সে চলে আসছে। রশিদ একটু মনে করেন যে আগে আছে, হাবিব পিছনে আছে। তো বেশ কিছু দূর যাওয়ার পর মেন রোড, হ্যাঁ মেন রোড বলতে কি সেটা হচ্ছে বিশ্ববাঁধ, অর্থাৎ একটা প্রত্যেকটা গ্রামে কিন্তু একটা করে বিশ্ববাঁধ দেওয়া আছে, যে বাঁধটা মানে যখন নদী ভরপুর হয়ে যায় পানিটা যেন ক্ষেতের দিকে না যায় মানে আবাদ ফসলে যেন ক্ষতি না হয়, এই কারণে তার বাঁধটা দেওয়া সরকার থেকে। ওই রাস্তার আগে একটা বাঁশের থোপ আছে, খুব বড় না খুব ছোট না, মাঝারি টাইপের। তো ওই জায়গা আসার পর বাঁশের যে থোপ আছে, থোপ থেকে বাতাসে একটা শন 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 করে বাতাস হচ্ছে। রশিদ তখন একটু মানে খটকা মানে একটু দাঁড়ায়। তো তখন হাবিব তখন বলিতে কি হয়েছে দাঁড়ালু কে? কই রে ভাই সকাল হয়ে গেছে কিন্তু রাস্তার তো লোকজন দেখেছি না, কেউ তো নাই, ব্যাপার হচ্ছে হয়তো বা অনেকে উঠিছে অনেকে ওঠেনি, চল সামনের দিকে আগাতে যাবার লাগলেই আরো হয়তো বা লোকজন পাবনি। হ্যাঁ, তো সামনের দিকে আরো আগায়, কিন্তু আগানোর পর তার যে একটা মানে তান্ত্রার মধ্যে রেখে দিছে এই জিনিসটা বুঝতে পারছে না সে। তো তখন সামনের দিকে যত আগায় তত মনে করেন যে লোকজন, কে রে ভাই লোকজন নেই আজকে, কি আমরাই সবার আগে উঠেছি নাকি? হয়তো হয় আজকে আমরা সবার আগে উঠেছি এই জন্য এই অবস্থা। তো এই কথা বলার পর সেই রশি সামনের দিকে আগাচ্ছে এবং হাবিব তার পিছনে পিছনে যাচ্ছে। তো যখন যাচ্ছিল যাওয়ার পথে ঠিক সেই সময় রশিদ তার ছায়াটা লক্ষ্য করে, যে যখন রশিদ একটু লক্ষ্য করলো যে হাবিবের ছায়া কোনো দেখতে পেল না, তখন রশিদের মনে একটু খটকা লাগিয়ে গেল, কিরে আমার ছায়া আছে অথচ আমি হাবিবের ছায়া দেখতে পেলাম না। তো সে মনে করে হয়তো বা তার ছায়াটা বাম দিকে পড়েছে, সে বাম দিকেও দেখে নাই, ডান দিকেও দেখে নাই, তার মনে একটা খটকা লাগলো। তো তখন সেই ক্ষেত্রে রশিদ বলেছে কে রে ভাই হাবিব, তুই অতখানি পিছ পড়ে আসু কে? জোরে দৌড়ায় আমার সাথে একসাথে যাবো, 2 ভাই একসাথে যাবো, তা না কই তুই পিছে 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 আসিস, তুই ভালো লাগিচ্ছে না কিন্তু আজকে। কইতে ভালো লাগবে না, তুই চ সামনে চ, আমি তো তোর পিছনেই তো আছি। তো কইতে তাই তো সামনে জমি চ, এখানে জন্য আবার উনকে ঝগড়া করবা লাগিস, তুই আসলেই ঝগড়া। তো এই কথা বলার পর রশিদ আবারও তখন বোঝে যে কে রে আমি যে ঘাত তেরা, হাবিব তো আমাকে এই কথা কয় না, আমি যে জেদি এই কথা তো ও আমাকে কয় না, কারণ আমি তো জানি আমি তো জেদি আর ঘাত তেরা। তখন রশিদ হাবিবেক বলিচ্ছে তুই কাটবু দক্ষিণ দিক থেকে কাটতে কাটতে উত্তর দিকে যাব, আর আমি উত্তর দিক থেকে কাটতে কাটতে দক্ষিণ দিকে আসবো, তাহলে 2 ভাইয়ের সমান মাপে কাটা হবে। তো মোটামুটি এইরকম তারা কাটা শুরু করে। কাটতে কাটতে তখন 2 ভাই দুইজন 2 দিক থেকে কাটে, কিন্তু আসলে যে হাবিব হাবিব আমি বলতেছি সে কিন্তু আসলে হাবিব না, সেটা হাবিবের রূপ ধরে একটা ছায়ালোক। এরপরে যা হয়, রশিদ অনেকখানি কাটিছে, মোটামুটি 1-1.5 ঘন্টায় ধরেন যে 8-10 ফিটের মতো সরষে কাটে গেছে। আর যে হাবিবের রূপ ধরে আছে সে সরষেটা
মনে হয় এমনভাবে কাটিচ্ছে মানে খালি মরমর মরমরকে গাছ টেনে তুলিচ্ছে এইরকম ভাবে। তো বন্ধুরা তখন রশিদের মাজাটা লেগে যায়। রশিদ তখন বলতেছে আমার মাজাটা লেগে গেছে, আমি একটু সোজা হই। হ্যাঁ, তো সোজা হই এই কথা বলার পর সে সোজা হয়ে একটু দাঁড়ায় দেখে মানে ওই এমনভাবে সরষাগুলো কাটিচ্ছে যে এইরকম ভাবে মোচড় দিয়ে ধরে খরচ করে এরকম ভাবে কাটিচ্ছে, মানে এক টানে কাটিলে চলে আসিচ্ছে। সে ওখানেই দাঁড়ায় করছে ভাই মাজা লাগে গেছে তুই কাটে, এই কথা আবারও পুনরায় বললো। বলার পর দেখে সরষেটা এইরকম ভাবে মানে একভাবে এরকম পাঁজা করে নিচ্ছে, নিয়ে এইরকম ভাবে খড়খড় খড়খড় করে টানলে আসিচ্ছে। এই জিনিসটা দেখে তখন তার মনে একদম পুরোপুরি সন্দেহ জাগে যায়, একটা মানুষ তো সর্ষে এইভাবে কাটে না। তো তখন বলিচ্ছে যে কে রে ভাই, তুই কি সর্ষে হাসা দিয়ে কাটিচ্ছু না কাদা দিয়ে কাটিচ্ছু? ওই কে, ওই তুই যেভাবে সর্ষে কাটিচ্ছু মনে হচ্ছে তো তুই মানে বড় একটা হাসা লিয়ালছু। বলছে এই তো কাদা, দেখ দিন তার আঙ্গুলটা এরকম করে ব্যাঁকা করে দেখায় কাদার মতো ভাঁজ করে। তো এই তো কাদা দেখ দেখি। তো করছে যেভাবে কাটিচ্ছু মনে হচ্ছে তো একদিনে তো 1 বিঘা জমির সর্ষে কাটা হয়ে যাবে। হ্যাঁ, সকাল 10টা বাজতে বাজতে বেশিক্ষণ তো লাগবে না। কইতে তো মজা লাগে যায়নি মাজা, আমি তো এতখানি কাটা মাজা লাগে গেল। তো আমি না বসি তাহলে। বলছে তাহলে বসবো, বস আলোর দেয়া বসে, আলোর দেয়া বসে ওইটি কাদা থুয়ে বস। সে রশিদ যখন আলের উপর যায় যখন বসলো, কাদাটাই বা বগল তলে থুছে, সেইভাবে বসে আছে। বলার পরে এইভাবে যখন বসে আছে তখন ওখান থেকে হাবিবের যে ছায়া রূপ ধারণ করে আছে যে ব্যক্তিটা, ওই বলতেছে এ ভাই রশিদ, ওইভাবে বগলের তলে কাদা লিয়ে আসো, কাদা ওটি সরে থুয়ে বস। কচ্ছে না কাদার হাত মানে যে কাঠের ডাঁট, এই ডাঁটটা কচ্ছে ডাঁট গরম হয়ে গেছে, কাদা নিচে তুলে নিয়রে ভরে ক্যাতক্যাতা হয়ে যাবে। হ্যাঁ, তখন হাত ফসকে যাবে বারবার, দরকার নেই, কারণ বগলেত করে লিয়ে আছে, বগলেতেই থাকি। কচ্ছে না না হাত ফসকিবে না, থুয়ে কাদা ওটি থুয়ে আরামে বসে 10 মিনিট বসে থাকে না জিরা। কচ্ছে না আমি কাদা থমো না, কাদা ওটি তুলে নিয়রে ক্যাতক্যাতা হয়ে যাবে, আমি পারবো না। তখন রশিদ দেখে লম্বা একটা ছায়া, তখন আর মনে আরো খটকা লেগে যায়, কে রে হাবিব তো এতখানি লম্বা লয়, কারণটা কি দেখি তো কি হয়েছে। তার ছায়াটা যখন একটুখানি মানে বড় দেখে তখন সে চিন্তা ভাবনা করে আবার পুনরায় এইরকম ভাবে সরষা যখন কাটা শুরু করে, সে এইরকম বসে থাকে গুড়গুড় করে আগায় যায় ওখান থেকে এরকম ভাবে সরষা কাটা শুরু করে, এরকম ভাবে কাটিচ্ছে নিচে চৌবাচ্চা চার যাতে জোরে একটা এরকম সরষার বাড়ি মারে যখন ফাঁকা হয় অনেকখানি, তখন দেখে পায়জামা পরা লোকটা। তখন তার মনে একদম পুরাপুরি একদম সন্দেহ সঠিক হয়ে গেল যে কে রে এই পায়জামা পরা, মানে আমার ভাই তো পায়জামা পরে না। তখন একটুখানি খাড়া হয়ে ভালোভাবে একটু দেখে, মানে এরকম তেরা চোখে একটু ভালোভাবে দেখে যে পাটা এরকম উল্টা না, এই না দেখে রশিদ হতবাক, আয় শঙ্কর, এটা তো আমার ভাই লয়, এটা তো আমার ভাইয়ের রূপ ধারণ করে আছে নিশ্চিত। তো তখন সেই ওই জিনিসটা দেখার পর তখন একটু নিজে মানে চিন্তা ভাবনা করে যে আমি কি করবো। আর এই কারণে আমাকে বারবার করে করছে যে কেদারটা থো। সে ভিতর ভীতুও হয়ে যায়, ভয়ও হয়, আল্লাহ কার ভাগ্যে তুলছি আজকে এমন আমার জীবনের শেষ দিন। তো একবার চিন্তা করে যে সে দৌড় মারবে না কি করবে। সে সরষা কাটিছে এরকম ভাবে অনেকক্ষণ থেকে সরষা কাটতে এই মাথার থেকে যখন আবার শুরু করছে সরষা কাটতে বেশ কিছু দূর চলে যায়, যাওয়ার পর তখন তার মাথাতে একটা বুদ্ধি খেলে। তখন বলে যে ভাই হাবিব, আমার পায়খানা লাগিয়েছে রে ভাই, পেটটা কেমন জানি মোচড় দিচ্ছে, মনে হয় পায়খানা লাগছে। তো বলছে পায়খানা লাগছে, যা ড্রেনের বাতাস চলে যা, ড্রেনের বাতাস যা বস। বলছে হেস, লোকজন আসবে, এখন এতখানি বেলা হয়ে গেছে, লোকজন আসবে, মানুষ দেখলে খারাপ করবে না। তো কইতে তাহলে কাদা থুয়ে যা। বলছে না কাদা থমো না, তোর কাদা ধার তুই যেভাবে কাটিয়েছি তুই তা ধার মার সব ফেলে দেবো, মুখ ফেলে দেবো কাদার, আর আমার দাঁতে তখন নষ্ট হয়ে গেলে আমি আবার কি করে কাটবো, তুই আজকে না হয় কাটে দেবো কালকে। তো ঠিক ওই সময়টা আজানেরও সময় হয়ে গেছে। ওই তখন বুঝতে পারছে যে ছায়া লোকটা তখন বুঝতে পারছে কাদাটা তখন আর রাখলো না, তখন সে বুঝতে পারিছে। তখন বলতেছে পিছন থেকে, যা পায়খানার নাম দিতে আজকে চলে গেল, আজকে জাত বাঁচাবে আসলো,
আর অল্প কিছুক্ষণ যদি সময় থাকলো নি তাহলে তো কাজটা জার দৌড়ানো না। তখন মাইক ব্যাটারি লাগাতে একটু শব্দ হয়, লাইন ঠিক মতো পায় না। তখন ওই মাইকে যখন শব্দ পেয়েছে তারপর হচ্ছে যা আজকে জাত বাঁচাবে আসলো, খালি আর আনার সময় পেলে তোকে আজকে সরিষা কাটা শিক্ষা দিন উনি। তো এই কথা বলার পর তখন রশিদ আবার উত্তর দেয়, আমার ভাগ্য ভালো না তোর ভাগ্য ভালো? হ্যাঁ, আমার ভাগ্য ভালো না তোর ভাগ্য? খেলে আয় না কে কাছে আয় দিনই দেখ মনে কেদা দিয়ে চুপ মামন। ওই জন্যই তো আমাকে বারবার করে করছিল কেদা থো। আমি কি বুঝতে পারিনি? আমি কি দেখিনি যে তুই পায়জামা পরে আসছিস, তো পা উল্টা না? আমি কি আগে দেখিনি? কিন্তু কতখানি সাহস, আজকে একটা গলা দিয়ে আজকে তোর একদিন কি আমার একদিন, গলা থেকে এমন ফোঁস মারবো তো গলা পর্যন্ত নামে দেবো। তুই মানুষ চিনিস নি? হ্যাঁ। তো এই কথা বলার পর তখন মাইকে ফু দেয়, আল্লাহু আকবার যখন শব্দ দেয় তখন ওই ছায়ালোকটা আস্তে করে মিশে যায়। তখন তার তানতারাটাও কেটে যায়, দেখে যে অন্ধকার। শালা কত বড় হারামি! হ্যাঁ, আমার চোখে ধুলি আন্ধার করে থুয়ে দিয়েছে। আমি যেই দিকে তাকাচ্ছি সেই দিকে মনে হচ্ছে যে সলক লাগেছে। তো এই কথা বলার পর তখন ওই ক্যাদাটা বগলে ফেললে সোজা বাড়ি চলে যায় হাত পা মুখ চোখ দিয়ে সে ঘরের মধ্যে বসার পর যখন একদম সূর্য ওঠা ভাব, তখন রশিদ যাওয়ার বড়াম্মাকে বলে যে বড়াম্মা হাবিব ওঠেনি? কইছে না বা ওঠেনি। তো তখন ওক ডাকে যে ওই তুই এখনো ঘুম আসিচ্ছ, ওঠ, কতখানি বেলা হচ্ছে, ওঠ। হ্যাঁ, তুই ঘুম আসিচ্ছ এই অবস্থার মধ্যে? তখন কইছে তুই যে ঘুমাইছ আর আজকে রাতে আমার সাথে কি ঘটিছে জানিস? কই কি? কয় তোর রূপ ধরে শালা কোন এক জাউরা ছিল আসে, তখন আমাকে ডাক দিতে আমি উঠেছি। তো আমি তো মনে করতে বুঝতে পারিনি তোর গলা ওর গলা একই গলা। হ্যাঁ, ওই গলায় এসে আমাকে ডাক দিছে। আমি আর মনে কর যে তাড়াহুড়া করে উঠে সরিষা কাটিছে। আর আমাকে এমনভাবে যে ঘুলি তারা মারিছে, আমি যেই দিকেই তাকাই সেই দিকে মনে হচ্ছে খালি দিন আর দিন, মানে পরিষ্কার আলো। তো তখন আমি তো আর বুঝতে পারিনি যে এই অবস্থা। তো তারপরে সরিষা কাটতে এক পাও দু পাও করে যখন ওর কাছে গেল, যাই দেখি পায়জামা পরা। আরে তুই তো পায়জামা পরিস কোনোদিন? তুই কোনোদিন পায়জামা পরিস? কইছে না, আমি তো পায়জামা পরি না। তুই তো জানিসই তো আমি লুঙ্গি নাহলে প্যান্ট পরি। হ্যাঁ, কইছে আর এই শালাই ছিল পায়জামা পরে তারপর মিচ্ছে না মাথা আবার উকি দিয়ে দেখি পাও ইনকারা উল্টা না। আমার তো দেখে কলজা মলজা শুকিয়ে গেছে। হ্যাঁ, এই জায়গা তুই হলে তো তুই তো অজ্ঞান একটা কেলটে এরকম ভাবে পড়ে থাকলো। আমি জমির যায় দেখে বন্ধুরা, যেই রকম সরিষা ঠিক সেই রকমই আছে, একটা সরিষাও কাটেনি। খালি ওর চোখে মানে দেখা আছে যে ওই সরিষা কাটে এরকম ভাবে পালা দিয়ে থুয়ে দিছে। ওই সাইডে যে দক্ষিণ সাইডে যে সরিষাগুলো যেই রকম সরিষা সেই রকমই আছে। তো তখন রশিদ কইতে দেখছো কত বড় বদমাইশ আর কত বড় হারামজাদা আমাকে দেখালো কতগুলো পিল। কইতে না হলে আমাকে ইনকারা পিল আমি দেখেছি এতখানি 4-5টা পিল দেখেছি, মানে পালা দেখেছি, 4-5টা পালা করে তুলছে সরিষা কাটে হারামজাদা। সরিষা একটাও করে না, আমার চোখে খালি দেখাছে। তো এইরকম ভাবে গালিগালাজ করে বকাবকি করার পর তখন পুনরায় আবার দুই ভাই বাড়ি চলে আসে। তো হাবিব তখন বলে যে নিশ্চিত এটা আমি মানে 100% শিওর এটা ওই তেঁতুল গাছের যে থাকে এটা ওরই কাজ। কারণ কালকা তেঁতুল গাছের সাথে হেলান দিয়ে বসে থেকে দুইজনে এই কথাগুলো আমরা আলোচনা করেছি বিদায় এই একটা শিক্ষা দিবে বা তোর একটা ক্ষতি করবে দেখে এই কাজটা তোর সাথে আজকে করেছে। তো এই ছিল আজকে আমাদের গল্প বন্ধুরা। যদি আমাদের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আছেন, যারা আমাদের এই গল্পটা শোনেন, অবশ্যই গল্পটা যদি ভালো লাগে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর প্রবাসী ভাইদের প্রতি দোয়া রইল, যে যেখানেই থাকেন, যে দেশেই থাকেন, আল্লাহ যেন আপনাদেরকে সুস্থ রাখে এবং আল্লাহ সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ যেন আপনাদেরকে দূরে রাখে এবং সর্বদা যেন হেফাজত করে। তো বন্ধুরা, যাওয়ার আগে আরও একটা কথা বলে, আমার সঙ্গে একটা ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে তেঁতুল গাছেরই একটা ঘটনা। আমাদের নওগাঁ জেলার ধামুরহাট থানার একটা গল্প, যেটা হচ্ছে আমরা আলতা দিঘি বলে জানি। এই আলতা দিঘির 2টা তেঁতুল গাছ আছে। এটার যে ঘটনাটা আমি সামনের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরবো। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।